হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বোগেনভিলা মুভিটাকে। এই মুভির মধ্যে আমরা অনেক রকমের রহস্য জানতে পারবো। মুভিটার মধ্যে সাসপেন্স এবং থ্রিল লাস্ট অব্দি ধরে রেখেছে। এতদিন পর এমন কোনো স্টোরি দেখলাম যেটা লাস্টে গিয়ে বোম ব্লাস্ট করে দেবে। মুভির মধ্যে আমরা একটা পাগল মহিলাকে দেখতে পাবো, যার আর কি শর্ট টাইম মেমোরি লস হয়। আর সেই সবের পেছনে কী কী রিজন রয়েছে, আর এখান থেকে অনেকগুলো মেয়ে গায়েব হচ্ছে, সেই সবের পেছনে কি এই মহিলার হাত রয়েছে নাকি কোনো সাইকো কিলার রয়েছে, আর তাকে কিভাবে পুলিশ খুঁজে বার করবে, সেই সব রকম স্টোরি নিয়েই এই মুভিটি। তাহলে চলো বেশি দেরি না করে তোমাদেরকে তাড়াতাড়ি স্টোরিটা জানিয়ে দিই। তবে তার আগে আমাদের চ্যানেলের রিচ অতিরিক্ত ডাউন হয়ে গেছে, যার কারণে তোমাদের থেকে একটু সাপোর্ট দরকার। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট সেকশনে কিছু বি একটা বলে কমেন্ট করতে পারো, যাতে করে আমাদের চ্যানেলের রিচটা একটু আপ হয়। চলো তাড়াতাড়ি স্টোরিটা শুরু করা যাক। মুভির শুরুতেই একটা কাপল গাড়ি করে কোথাও ঘুরতে যাচ্ছিল, আর সেখানেই সেই কাপলটার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল, দুজনের মধ্যে কারোর বাঁচার চান্সেস খুব কম ছিল। আর তারপরে মুভিটা প্রেজেন্টে চলে আসে, আর তারপরে আমরা 8 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই একটি মেয়েকে, যার নাম হচ্ছে ঋতু। আর সে নিজের বাচ্চাদেরকে স্কুলে ছাড়ার জন্য তার গেটের কাছে যাচ্ছে। বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে তার মাথাটা ঘোরা শুরু হয়ে গিয়েছিল, তার সবকিছু যেন খুব অড লাগছিল। তারপর সে ঘরের ভেতরে আসে আর নিজের কাজের লোক রিমাকে ডাকতে থাকে। রিমাকে সে জিজ্ঞাসা করে যে বাচ্চাদেরকে কে গাড়িতে তুলেছে, তুমি না আমি? তখন রিমা জানায় যে এক্ষুনি তো আপনি তাদেরকে ছেড়ে দিয়ে আসলেন। ঋতুর কোনো কিছু মনেই ছিল না, ঋতুর সব সময় মেমোরি চলে যেত। তারপরে ঋতু নিজের রুমে চলে যায়, আর তারপর আমরা দেখতে পাই ঋতু নিজের ডায়েরিটা খোলে। সেখানে তার ব্যাপারে অনেক ইম্পর্টেন্ট কথা লেখা ছিল। সেখানে তার হাজবেন্ডের নাম এবং বাচ্চাদের ব্যাপারে লেখা ছিল, যেখানে আমরা জানতে পারি তার হাজবেন্ডের নাম হচ্ছে রয়েস, আর তাদের কোনো ইনলস ছিল না। 8 বছর আগে তাদেরই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতুর বারবার মেমোরি লসের প্রবলেম হওয়া শুরু হয়। আর এটা পড়ার পরে ঋতু তার পাস্টটাকে মনে করার চেষ্টা করছিল। ঋতুর নিজের বাচ্চা আর তার বরকে ছাড়া কোনো কিছুই মনে থাকে না। আর তার সঙ্গে সঙ্গে ঋতু একটা ভালো পেন্টারও ছিল, সে পেন্টিং করে নিজের ইমাজিনেশনটাকে বার করার চেষ্টা করত। ঋতু যেই পেন্টিংটাই করতো না কেন, তার বারবার একই পেন্টিং হয়ে যেত। মানে সে একটা ফুলের পেন্টিং করতো, আর সব সময় সে একই ফুলের পেন্টিংটা আঁকতে থাকতো। আর ঋতু পেন্টিং শেষ করার পরে সব সময় নিজের পেন্টিং এর একটা ফটো তোলে। তারপরে আমরা রয়েসকে দেখতে পাই, সে একজন ভালো ডাক্তার ছিল। সে 4-5 বছর আগেই এখানে শিফট হয়েছে। রয়েস নিজের স্টাফকে নিজের ওয়াইফের কন্ডিশনের ব্যাপারে বলছিল। ঋতু সবসময় তাকে ঘরের বাইরে ছাড়তে আসে, আর কাজে যাওয়ার সময় ঋতু একদম ঠিক থাকে। যখন সে কাজ শেষ করে বাড়ি যায়, ঋতু একদম বদলে যায়। সে সবকিছু ভুলে যায়, তাকে আবারও প্রথম থেকে সবকিছু মনে করাতে হয়, আর তাকে কমফোর্টেবল করতে হয়। অ্যাক্সিডেন্টের পরে ডক্টর তাকে বলেই দিয়েছিল যে ঋতুর মধ্যে প্রথম থেকেই এরকম ধরনের সিমটম ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর সেটা খুব বেশি বেড়ে গিয়েছে। আর এটাও হতে পারে যে তাকে লাইফ টাইম তার ওয়াইফের কেয়ার করতে হতে পারে। আর তারপর থেকেই ঋতুর এত ভালোভাবে সে টেক কেয়ার করা শুরু করে দিয়েছে। আর শুধুমাত্র সানডে করেই সে নিজের ফার্ম হাউসে যায় আর নিজের সাথে সময় কাটায়। আর অন্যদিকে আমরা ঋতুকে দেখতে পাই, সে নিজের মেড রিমা আর তার হাজবেন্ডের সাথে পেন্টিংটাকে সেল করার জন্য যাচ্ছিল। কেউ তো এমন রয়েছে যে ঋতুর সব পেন্টিং কিনে নেয়, আর ঋতুর পেন্টিং এর ভালো ডিমান্ডও রয়েছে। কেউ একজন রয়েছে যে তার খুব বড় ফ্যান, যে তার সব পেন্টিং কিনে নেয়। আর তারপরে আমরা দেখতে পাই আসলে সেটা আর কেউ না, সেটা ছিল রয়েস, যে কিনা ঋতুর সব পেন্টিংটাকে কিনে নিত। আর তারপর সে নিজের ফার্ম হাউসে গিয়ে সেই পেন্টিংটা রেখে দিত, ঋতু যাতে পেন্টিং করতে পারে আর তার মনটা না ভাঙে। আর রয়েস নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে। রয়েস যখন ঘরে আসে, সে দেখতে পায় তার বউ কাঁদছে, আর নিজের আঁকার ঘরে চারিদিকে রং ফেলে রেখেছে। আর সে ফুলের ছাড়া কোনো পেন্টিং বানাতে পারছিল না, সেই কারণে সে আজকে ভেঙে পড়েছে আর কাঁদতে থাকে সে। তারপরে রয়েস নিজের ওয়াইফকে নিয়ে রুমে চলে যায়, তাকে স্নান করায় আর পরিষ্কার করে। কিন্তু যখন ঋতু বাইরে আসে, সে পুরোপুরি ভিজে গেছিল। ঋতু রোজ স্লিপ করে বাথটাবের মধ্যে পড়ে যায়, আর আজকেও সে পড়ে গিয়েছিল। আর রয়েস তাকে বলে যে তুমি বাথটাবের মধ্যে জলটা একটু কম ভরো, আমি কতবার বলেছি। আর তারপরে সে তার মাথা মুছিয়ে তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপরে রয়েস পেন্টিং এর স্টুডিওতে গিয়ে ঋতুর ফোন থেকে তার আগে করা পেন্টিংগুলো ডিলিট করে দেয়, যাতে করে তার মাথা থেকে সেই ফুলগুলো বাইরে বেরিয়ে যায় আর সে অন্য কিছু পেইন্ট করতে পারে। তারপরে রাতের বেলা ঋতু নিজের বাচ্চাদের রুম থেকে আসে রয়েসের কাছে,
সে তাকে বলে বাচ্চারা বড় হয়ে কি হতে চায়, আর তারা তাদের মধ্যে কথা বলতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই মাঝ রাতের বেলা ঋতুর ঘুম ভেঙে যায়। ঋতু আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছিল, যেখানে সে অনেক পশু পাখির আওয়াজ পাচ্ছিল। আর ঋতুর মনে হয় যে এখানে হয়তো চোর আসতে পারে, কারণ তারা অনেকটা দূর তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে থাকে। তার জন্য তার মনে হয় যে এখানে সিকিউরিটি ক্যামেরা লাগানো উচিত। রয়েস ঋতুর কথার সাথে এগ্রি করে যায়। সে বলে যে সে তাড়াতাড়ি সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দেবে। আর তারপর আমরা দেখতে পাই সানডে ঋতু নিজের বাচ্চাদেরকে রেডি করে স্কুল পাঠাচ্ছে। এটা খুব অবাকজনক ছিল, কারণ সানডে করে স্কুল ছুটি থাকে, কিন্তু তার বাচ্চাগুলো সানডেতেও স্কুল যাচ্ছিল। তারপরে রয়েস ঋতুকে নিয়ে ঘরে চলে আসে। ঘরে ক্যামেরা ফিট করা লোকগুলো চলে এসেছিল। ঋতু এতগুলো লোকদেরকে দেখে খুব ভয় পেয়ে গেছিল, যার কারণে সে কিচেনে গিয়ে জল খেতে যাচ্ছিল। কিন্তু ঋতুর অ্যাগেন মেমোরি লস হয়ে যায়। ঋতু যখন এতগুলো লোককে নিজের সামনে দেখে সে বুঝতে পারে না সে কি করবে, যার কারণে সে ছুরি দিয়ে লোকগুলোকে সরাতে থাকে, মানে ভয় দেখাতে থাকে। কারণ ঋতু মনে করছিল যে তারা তাকে হার্ট করে দেবে। ঋতুর হাজবেন্ড তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু সে নিজের হাজবেন্ডকে পর্যন্ত চিনতে পারছিল না, যার কারণে তার হাজবেন্ড তাকে বারবার চেষ্টা করছিল থামাবার, কিন্তু সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল। সেই কারণে তার হাজবেন্ডকে তাকে মেরে চুপ করাতে হয়। আর তখন ঋতু সেখানে অজ্ঞান হয়ে যায়, আর তার হাজবেন্ড তাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে শুইয়ে দিয়ে আসে। আর তারপরে সে বাইরে এসে ক্যামেরা ফিট করার লোকেদেরকে তার ঋতুর কন্ডিশনের ব্যাপারে বলে। রয়েস বলে তার ওয়াইফের প্রবলেম রয়েছে, সে মেমোরি লস করে, আর ঋতুকে না মারলে সে নিজেকেও হার্ট করতে পারতো, যার কারণেই তাকে থাপ্পড়টা মারতে হয়েছে। তারপরে রাত্রেবেলা ঋতুর আবারও ঘুম ভেঙে যায়। ঋতু তখন ঠিক ছিল, কিন্তু তখন ঋতু রিয়েলাইজ করে ঘরের মধ্যে কোনো চোর এসেছে হয়তো, আর ঋতুর মাথায় একটা চোট লেগেছিল। আর তারপরে ঋতু দেখতে পায় যে বেডের মধ্যে রক্ত পড়ে রয়েছে, আর তারপরে সে ঋতুকেও মারার চেষ্টা করে। আগে সিনটা শিফট হয়ে যায়। এই রাত্রেবেলা ঠিক কি হয়েছিল সেটা আমাদেরকে আর দেখানো হয়নি। আর পরের দিন রয়েস নিজের হসপিটালে গিয়ে তার চোটে ট্রিটমেন্ট করাচ্ছিল, কিন্তু সে মরমপট্টি করায়নি, কারণ ঋতু যদি এটা দেখে তাহলে সে ভয় পেয়ে যাবে। কারণ কালকে রাতের কথা ঋতুর কিছুই মনে নেই, কিন্তু একটা ভালো দিক হচ্ছে ঋতু নিজের পাস্ট মনে করার চেষ্টা করছে। আর এদিকে ঋতু পেন্টিং করা স্টার্ট করে দেয়। আমরা দেখতে পাই আজকে সে ওই ফুলটা নয়, অন্য একটা ফুলের কথা মনে করছে। সে আজকে সানফ্লাওয়ারের কথা মনে করছে, আর সে আজকে সানফ্লাওয়ারের পেন্টিং বানায়। তারপরে সে ফটো নেওয়ার জন্য ফোন চেক করে, কিন্তু সেখানে একটাও ফটো ছিল না। তারপর সে নিজের ডায়েরি খোলে, সেখানে সে লিখে রেখেছিল যে যখনই সে একটা পেন্টিং বানাবে সেটা সে ফটো তুলবে। তারপরে সে পেন্টিং রুম থেকে বাইরে আসে, আর তারপর রিমা টিভিটা অন করে দেয়, যেখানে নিউজে আমরা দেখতে পাই একটা পলিটিক্যাল লিডারের মেয়ে মিসিং ছিল। তার নাম হচ্ছে ছায়া, আর ছায়া আজকে সানফ্লাওয়ারের ড্রেস পরেছিল। আর ঋতু যখন ছায়ার ফটোটা দেখে তখন সে কিছু মনে করতে থাকে। তার মনে হয় যেন সে ছায়াকে কোথাও দেখেছে, ছায়াকে হয়তো সে চেনে, ছায়াকে সে সানফ্লাওয়ারে খেতে দেখেছিল। আর তারপরে ঋতু রিমাকে জিজ্ঞাসা করে, তুমি কি ছায়াকে চেনো? তখন রিমা বলে, আমরা যখন মার্কেটে ছিলাম তখন পুলিশ আমাদেরকে এনার ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেছিল, এটা ছাড়া হয়তো আর কিছুই হবে না। কিন্তু ঋতুর এখন অব্দি মনে হচ্ছিল সে হয়তো ছায়াকে চেনে। আর তারপরে রয়েস বাড়িতে আসে, কিন্তু রয়েস নিজের গাড়ি করে বাড়িতে আসে না, সে নিজের গাড়িটা সার্ভিসে দিয়ে দিয়েছিল। আর রয়েস বাড়ি আসার পরেই ঋতু তাকে নিজের পেন্টিং দেখায়। আজকে ঋতু অন্যরকম পেন্টিং করেছিল। আজকে সে একটা র্যাবিট, ব্যাটম্যান আর সানফ্লাওয়ারের পেন্টিং করেছিল, আর এটা তার লাইফে প্রথমবার ছিল যে সে অন্য কিছু পেন্ট করেছে। আর ঋতু নিজের বাচ্চাদেরকেও এই পেন্টিংটা দেখায়। এই র্যাবিট আর ব্যাটম্যানের পেন্টিংটা সে নিজের বাচ্চাদের রুমে লাগাবে। আর তার পরের দিন তাদের বাড়িতে পুলিশ চলে আসে, কারণ ছায়া একটা পলিটিক্যাল লিডারের মেয়ে ছিল। তার মিসিং হওয়াটা একটা বড় কেস, আর পুলিশ সেই কারণেই এখানে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে, কারণ তাদের কাছে প্রমাণ রয়েছে যে ছায়ার কলেজের বাইরে ঋতুর সঙ্গেই তাকে লাস্ট টাইম দেখা গেছে, আর সিসিটিভির মধ্যে রেকর্ড রয়েছে। কিন্তু এই ব্যাপারে ঋতুর কিচ্ছু মনে নেই, আর ঋতু কোনোদিনও সেখানে যায়ও নি। আর পুলিশ তাকে স্ট্রিক্টলি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল, কিন্তু ঋতুর কাছে কোনো জবাব ছিল না। তারপরে রয়েস ডেভিডকে কথা বলার জন্য একটু বাইরে ডাকে, আর ডেভিডকে সে ঋতুর কন্ডিশনের ব্যাপারে বলে। ডেভিড তাকে যতই জিজ্ঞাসাবাদ করুক না কেন, নতুন নতুন সময় নতুন নতুন অ্যান্সার পাবে সে, কারণ ঋতু কোনোদিনও মনেই করতে পারবে না যে সে সেখানে গিয়েছিল কেন। তারপরে পুলিশ সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় সে রয়েসকে বলে যায় যে নেক্সট দিন মেডিকেল রিপোর্টের সাথে ঋতুকে নিয়ে যেন পুলিশ স্টেশনে সে চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করছিল যে সেই হোস্টেলের বাইরে কি করছিল, ছায়ার ব্যাপারে কিছু মনে পড়লে তাকে যেন সে বলে। তারপরে ঋতু অনেক কিছু মনে করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। হঠাৎ করে সে বলে ওঠে যে আমি সেখানে একজন মহিলাকে তার সাথে কথা বলতে দেখেছিলাম। তারপরে ঋতু ছায়াকে মনে করতে পারে, তার মাথায় আর একটু জোর দেওয়াতে সে দেখতে পায় ছায়ার সাথে রিমা ছিল। আর তারপরে সে বাইরে চলে যায়,
আর বাইরে আসার পরে তার হাজবেন্ড তাকে বোঝাচ্ছিল যে তুমি রিমার নাম কিভাবে নিতে পারো, তোমার বলার আগে একটু ভাবা উচিত ছিল। রিমা তো তার টেক কেয়ার করে, রিমা এগুলো কিভাবে করতে পারে। আর ঋতুর জন্য এখন রিমা পুলিশ কেসের মধ্যে জড়িয়ে গিয়েছে। রিমা এবং তার হাজবেন্ডও এখানে চলে এসেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। তখন রিমা জানায় যে সেদিন সে একটা ইভেন্টে গিয়েছিল, দরকার পড়লে তার হাজবেন্ডের থেকে জিজ্ঞাসাবাদ করে নিতে পারে তারা। তারপরে পুলিশ রয়েসকে ভেতরে রাখে জিজ্ঞাসাবাদ করার জন্য। তখন পুলিশ রয়েসকে জিজ্ঞাসা করে, আপনাদের বাড়িতে চোর এসেছিল, আপনারা পুলিশ কমপ্লেন কেন করাননি? তখন রয়েস বলে, আমরা সিসিটিভি থেকে সবকিছুই দেখে নিয়েছিলাম, আর তারপরেও চোর আমাদের ঘর থেকে কিছু চুরি করেনি, তাই আমরা কোনো কমপ্লেন করাইনি। আর তারপরে রয়েস বলে যে আপনি যদি কিছুদিন পরে আবার ঋতুর কাছ থেকে সেই সেম প্রশ্নটা জিজ্ঞাসা করেন, সে কিন্তু অন্য কথা বলবে, কারণ তার মেমোরি বারবার লস্ট হতে থাকে। সে নিজে কি বলে সে নিজেও জানে না। ঋতু শুধু রিমা, আমি আর আমার বাচ্চাদেরকে মনে রাখে। রিমাকে সে মনে রাখতে পারে কারণ রিমার সাথে তার রোজ রোজ দেখা হয়। বাকি স্টোরিগুলো সে নিজের মনের মধ্যে বানিয়ে নেয়। ছায়ার কেসের মধ্যেও রিমাকে তার মনে পড়েছে। ডেভিডকে সে এটাও বলে ঋতুকে কোনো কিছু আর জিজ্ঞাসাবাদ না করতে, ঋতুর ব্যাপারগুলোকে সিরিয়াসলি না নিতে। আর এদিকে এই কেসের মধ্যে একমাত্র লিড হচ্ছে ঋতু। আর ঋতুর এই কন্ডিশনের জন্যই ঋতুর সাথে এত নরমভাবে তারা বিহেভিয়ার করছে। আর ঋতুর বাচ্চাগুলোর জন্যই তাকে এখান থেকে ছাড়া হচ্ছে, না হলে সে ঋতুকে এখানেই বসিয়ে রাখতো। রয়েস এখান থেকে যাওয়ার আগে পুলিশ অফিসারটাকে একটা কথা বলে। সে বলে, আমাদের কোনো বাচ্চাই নেই, বাচ্চাদেরকে নিয়ে ঋতু হ্যালুসিনেশন করে। ঋতুর পাস্টে দুবার মিসক্যারেজ হয়ে গিয়েছে। ঋতু ওই স্টোরিগুলোকেই নিজের মাইন্ডে বিল্ড আপ করে রেখেছে। আর এদিকে ডেভিড ডিসাইড করে ঋতুর সাথে কথা বলার জন্য ক্রিমিনাল সাইকোলজিস্টকে ডাকা হবে। সেই ঋতুর কন্ডিশনটাকে খেয়াল রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তারপরের দিন আমরা মীরা নামক সাইকোলজিস্টকে দেখতে পাই, যে ঋতুকে আজকে জিজ্ঞাসাবাদ করবে। আর তাদের কাছে ঋতুর ভয়েস রেকর্ডিং এরও কথা ছিল। ঋতু ডায়েরিতে লেখার সাথে সাথে রেকর্ডিং করা শুরু করেছে, কারণ যবে থেকে সে সানফ্লাওয়ার পেন্টিংটা বানিয়েছে তার মনে হয়েছে যে তার নিজেকে রেকর্ড করা উচিত। তারপরে পুলিশ অফিসারটা ঋতুকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। সে বলে, কলেজের বাইরের ফুটেজ আমরা চেক করেছি, সেখানে শুধু আপনিই ছিলেন, সেখানে রিমা উপস্থিত ছিল না, আর সেদিনকার তোমার কাছের লোকটা সেখানে উপস্থিত ছিল না। তারপরে আমরা দেখতে পাই মীরা তাকে বলে যে তাকে একটু মাথায় জোর দিয়ে ভাবতে হবে সেখানে ঠিক কি হয়েছিল, কিন্তু ঋতুর কিচ্ছু মনে পড়ছিল না। তারপরে ঋতু যখন বাইরে আসে তখন সে আস্তে আস্তে মনে করার চেষ্টা করে। তারপর সে দেখতে পায় নিজেকে, কারণ সেখানে সেই ছিল। অন্যদিকে আমরা রয়েস আর ঋতুকে দেখি, যারা কিনা গেছিল সেই কাজের লোকের বাড়িতে, মানে রিমার বাড়িতে, সেখানে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে। কারণ এই সব কিছুর কারণে তারা গ্রামে চলে এসেছিল, কারণ পুলিশ তাদেরকে নাজেহাল করে রেখে দিয়েছে, আর তারা ক্ষমা চেয়ে তাকে নিয়ে যেতে এসছে। কারণ রিমা তার কন্ডিশনের ব্যাপারে খুব ভালো করে জানে, ঋতুকে রিমাই একমাত্র সামনে রাখতে পারবে, যার কারণে রয়েস তাদের কাছে গিয়ে অনেক ক্ষমা চায়। আর তারপরে রিমা রাজি হয়ে যায় ঋতুর সাথে কাজে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ একটা ডেড বডি পায়। তার ডেড বডির পাশে একটা ব্রেসলেট পাওয়া যায়। এই ব্রেসলেটটা আর কারণ নয়, ঋতুর ছিল, যেটা সে হারিয়ে ফেলেছিল। আর এদিকে আমরা দেখতে পাই রিমা তাকে খাবার দেওয়ার সময় মনে করে যে তার ব্রেসলেটটা সে অনেক দিন ধরে খুঁজছিল, আর ওই ব্রেসলেটটা তার বর তাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল, যার কারণে ঋতুর জন্য এই ব্রেসলেটটা অনেক ইম্পর্টেন্টও ছিল। রিমা ঘরের মধ্যে সব জায়গায় খুঁজে নিয়েছে, কিন্তু সে কোথাও পায়নি, যার কারণে তারা দুজন মিলে গাড়িতে খুঁজতে চায়। গাড়িতে খুঁজতে তারা গাড়ির মধ্যে সেই ব্রেসলেটটা পায় না। তারপরে রিমা বলে যে গাড়ি তো সার্ভিসে গিয়েছিল, হয়তো সেখানেই পড়ে গিয়েছে। তারপরে তারা সার্ভিস সেন্টারে চলে যায় সেই ব্রেসলেটটার খোঁজ করার জন্য, যেখানে গিয়ে তারা জানতে পারে গাড়ি তো সেদিনকার সার্ভিসেই আসেনি। ব্রেসলেটটা গায়েব হওয়ার আগে তারা হসপিটালে গিয়েছিল, আর সেটা এই গাড়ি করে গিয়েছিল। আর তারা ওখানেও চেক করতে গিয়েছিল, সেখানে তো ব্রেসলেটটা পড়ে যায়নি। আর সিকিউরিটি গার্ড তখন বলে সেখানে সেই রাত্রেবেলা ঋতু গাড়ি ড্রাইভ করছিল। রয়েসের মাথায় খুব চোট লেগেছিল, মানে যেদিন চোর এসেছিল। আর ঋতু এটা দেখে খুব শকড হয়ে যায়। আর রিমাও আজকে জানতে পারে যে ঋতু ড্রাইভ করতে পারে। আর ঋতু রয়েসের উপরে সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় রয়েস তাকে কিছু একটা লোকাচ্ছে। আর ঋতু তাকে সবকিছু জিজ্ঞাসাবাদ করে। তখন রয়েস বলে যে তাদের গাড়িতে রক্তের দাগ লেগে গিয়েছিল, যার কারণে সে আশেপাশে কোনো একটা স্টোরে সার্ভিস সেন্টারে দিয়েছিল। সে পাশের গ্যারাজে সার্ভিসিং এর জন্য দিয়েছিল, না হলে প্রবলেম হয়ে যেত। আর ঋতুকে ড্রাইভ করা রয়েসই পাস্টে শিখিয়েছিল। সেদিন যখন রাত্রেবেলা চোর এসেছিল রয়েসের ঘুম ভেঙে গিয়েছিল,
আর রয়েজের ফাইট হয়েছিল সেই চোরটার সাথে। আর সেখানে রয়েজ সেই চোরটাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর এই মারপিটের মধ্যে রয়েজের মাথায়ও চোট লেগেছিল, যে কারণে তারা হসপিটালে যাচ্ছিল। আর এই সব কিছুর মধ্যে রয়েজ আনকনসিয়াস হয়ে গিয়েছিল, যার কারণে ঋতু তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। আর এই সব কথাগুলো রয়েজ ঋতুকে আগেও দুবার বলেছে, কিন্তু ঋতু এই সব কথা বারবার ভুলে যায়। ঋতু রয়েজের উপরে সন্দেহ করেছে বলে সে সরি ফিল করতে শুরু করে দেয়, আর তারপরে সে কান্না করতে থাকে। তারপর আমরা দেখতে পাই রয়েজ তাকে শান্ত করে ঘুম পাড়ায়। আর পরের দিন আমরা দেখি আজকে আবারও ঋতু পুলিশ স্টেশনে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। তাকে যখন আবার জিজ্ঞাসাবাদ করা হয়, সে তখন বলে সে শুধু ছায়াকে নিউজে দেখেছে, আর কোথাও দেখেনি। ডেভিড তখন রেগে যায়, সে বলে যে কখনো বলছো দেখেছো, কখনো বলছো দেখোনি। ডেভিড তখন ঋতুর উপরে চিল্লাতে শুরু করে দেয়, আর রেগে গিয়ে তাকে বাইরে পাঠিয়ে দেয়। আর এদিকে রয়েজ বারবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমার ওয়াইফ ছায়ের ব্যাপারে কিচ্ছু জানে না, আর সে রিমার সাথে মার্কেটে যায়, হয়তো কোনোভাবে সেখানে চলে গিয়েছিল। আর এদিকে ডেভিড কিন্তু ঋতুর ওপরে পুরোপুরি সন্দেহ করছিল, কারণ তার মনে হচ্ছিল ঋতু হয়তো কিছু একটা লুকাচ্ছে। আর আজকে যখন ঋতু নিজের ঘরে এসে নিজের ঘর গোছাচ্ছিল, তখন সে বেডের ভেতর থেকে দুটো নোট পায়। সে এখন নোট বানিয়ে নিজের খাটের নিচে রাখা শুরু করে দিয়েছিল। আর সেই নোটের মধ্যে লেখা ছিল ঋতু ছায়াকে চেনে। ঋতুর আরো কিছু মনে আসা শুরু হয়ে যায়। তার মনে পড়ে যায় যে সেই ছায়াকে নিজের গাড়ির কাছে নিয়ে গিয়েছিল। তারপরে অফিসারটি সাইকিয়াট্রিস্টকে নিয়ে তার ঘরে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ঋতু পেন্টিং করছিল, কিন্তু রয়েজ তাকে ডিরেক্টলি ঋতুর কাছে নিয়ে যায় না। এতক্ষণে ঋতু তাদেরকে ভুলে গিয়েছিল। যখন আবারও তারা ঋতুর সাথে দেখা করে, আমরা দেখতে পাই আজকে অফিসারটি ছায়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসেনি। একটা ক্রিমিনালের ফটো দেখিয়ে, তার ডেড বডির ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা, কারণ তার বডির পাশে ঋতুর ব্রেসলেটটা পাওয়া গিয়েছে। কিন্তু ঋতু তো নিজের ব্রেসলেটটা তার ঘরেই খুঁজে পেয়ে গিয়েছে, আর সেম ব্রেসলেটটা সে নিজের হাতেও পড়েছিল। তখন রয়েস অফিসারটিকে বলে ঘর থেকে ঋতুর ব্রেসলেট ছাড়া আর কিছুই চুরি হয়নি। ঋতু সেটাকে নিয়ে অনেক টেনশনে ছিল, তাই জন্যই সেম ব্রেসলেট সে ঋতুকে এনে দিয়ে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ঋতু যখন ঘুম থেকে ওঠে তার বডি খুব পেন করছিল। সে যখন বাথরুমে গিয়ে দেখে, সে দেখতে পায় তার বডির মধ্যে দাগ ছিল। তখন ঋতু ভাবে সে হয়তো আবারও বাথটাবের মধ্যে পড়ে গিয়েছে। আর তারপরে তারা আবারও পুলিশ স্টেশনে যায়। আর তারপরে আমরা দেখতে পাই তারপরে অফিসারটি ঋতুকে শুধু ছায়ের ব্যাপারে নয়, আরো দুটো মেয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তারা র্যাবিট আর ব্যাটম্যানের জামা পরেছিল। ঋতু তখন বলে যে আমি এদের কাউকেই চিনি না, কিন্তু ঋতু সানফ্লাওয়ারের সাথে সাথে এই দুটো বস্তুরও পেন্টিং ড্র করেছিল। ঋতু হয়তো আবারও কিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে কিছুতেই কিচ্ছু মনে করতে পারছিল না। আর তারপরে ডেভিড রয়েজের কাছ থেকে ঋতুর ডক্টরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারপরে সে সেখানে চলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপরে আমরা দেখতে পাই সে সেখানে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। আর তারপরে তারা ঋতুর রুমে যায়, যেখানে আমরা দেখি যে ঋতুর রুমের বাইরের জানলা থেকে সেই গাছটা দেখা যেত। ডক্টর ডেভিডের কোশ্চেনের থেকে বহুত বিরক্ত হয়ে গিয়েছিল, এমন মনে হচ্ছিল সে যেন কিছু লুকাচ্ছে। তারপর আমরা দেখতে পাই রিমা এবং ঋতুকে, যারা কিনা মার্কেটে গিয়েছে। ঋতুর মনে হচ্ছিল যেন কেউ তাকে ফলো করছে, কিন্তু এরকম কিচ্ছু ছিল না। ঋতু আরো বেশি ডিস্টার্ব হওয়া শুরু হয়ে যায়। মীরা রয়েজের কাছ থেকে ঋতুর একটা টেস্ট করানোর জন্য পারমিশন নেয়। এই টেস্টটা হিপনোটাইজের থেকে একটু আলাদা। এখানে তারা জানতে পারবে ঋতুর মাইন্ডের মধ্যে ঠিক কি কি রয়েছে, যেগুলো ঋতু ভুলে গিয়েছিল সেই কথাগুলোকেও। কারণ এখানে অনেকগুলো মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, আর এই কেসটাকে সলভ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রয়েজ ঋতুর এই টেস্টটা করাতে রাজি হয়ে গিয়েছিল, যাতে করে সবকিছু সলভ হয়ে যায়। কিন্তু রয়েজ তাকে একটাই রিকোয়েস্ট করে, বাচ্চাদের কথাগুলো যেন সে না তোলে। কিন্তু তারপরে ঋতুর টেস্ট স্টার্ট হয়। তারপরে মীরা তাকে তার হ্যাপি মেমোরিজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন ঋতু নিজের বাচ্চাদের ব্যাপারে ভাবা শুরু করে দেয়। আর তারপরে মীরা সেই মেয়েগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন মীরার মাইন্ডের মধ্যে একটাই প্রতিচ্ছবি চলছিল। মীরা কারুর থেকে ভয় পেয়ে খুব জোরে জোরে দৌড়াচ্ছিল। তারপরে সে একটা জলের মধ্যে পড়ে যায়। আর এই দুটো জিনিস বাদে কোনো কিছুই জানা যায়নি। এখন জানার এটাই ছিল সে সেই জলের জায়গাটা কোনটা, যেটার ব্যাপারে ঋতু ভাবছিল। আর তারপরে পুলিশ অফিসারগুলো তাকে নিয়ে সেই সব জায়গায় যায় যেখান থেকে মেয়েগুলো গায়েব হয়ে গিয়েছিল। তারপরে মীরা ঋতুর পেন্টিংটা দেখার জন্য যায়। তারপরে মীরা সেই পেন্টিং দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে সে জানতে পারে যে তার পেন্টিংগুলো তার হাজবেন্ডই কিনে নেয়।
আর তারপরে সে রয়েসের সাথে দেখা করার জন্য এবং পেন্টিংগুলো দেখার জন্য তার ফার্ম হাউসে চলে যায়। মীরার এখানে সবকিছু কেমন আজব আজব লাগছিল, কারণ এখানে রয়েসের বিহেভিয়ারও অনেকটা চেঞ্জ হয়ে গেছিল আর এখানে অনেকগুলো জন্তু জানোয়ারের আওয়াজ আসছিল। তারপরে মীরা তাড়াতাড়ি করে সেই পেন্টিং এর ফটো নিয়ে নেয় আর সেখান থেকে বেরোতে যায়। সে দেখতে পায় কার্টেনের ওপারে সেই ফুল গাছটা রয়েছে যেটার পেন্টিং সবসময় সে বানাতে থাকে, মানে ঋতু বানাতে থাকে। আর তারপরে আমরা দেখতে পাই রাত্রেবেলা রয়েস আর ঋতু দুজন মিলে বাইরে থেকে ঘরে ঢুকে। ঋতু ওঠার আগে রয়েস তার লেখা নোটগুলোকে পড়তে থাকে আর সেই নোটের মধ্যে লেখা ছিল যে ব্যাটম্যান আর র্যাপিডের পেন্টিংটা সে মীরাকে দিয়ে দিয়েছে আর কালকে মীরা তাকে ফার্ম হাউস নিয়ে যাবে। আর মীরা তাকে বলে দেয় যে তার কোনো বাচ্চা নেই। এই বাচ্চার ব্যাপারটা লোকানোর জন্য রয়েস সেই নোটটাকে নিজের কাছে রেখে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি রয়েস আসলে তার মেমোরির সাথে কিছু ছেড়খানি করে। সে তাকে সেগুলোই মনে করায় যেগুলো সে নিজে চায় মনে করাতে। আর সেই ফার্ম হাউসের মধ্যে কোনো তো একটা গড়বড় রয়েছে। ঋতু ঘুম থেকে উঠে সেই নোটগুলো পড়তে শুরু করে। তখন সে ফার্ম হাউস ওয়ার্ডটা দেখতে পায় আর ফার্ম হাউস ওয়ার্ডটা শোনার পরে তার মাথার মধ্যে কেমন ব্যথা হতে শুরু করে। রয়েস তখন ঋতুকে জিজ্ঞাসা করে যে বাচ্চাদের পেন্টিংগুলো গায়েব রয়েছে, সেগুলো কোথায়? ঋতু তখন বলে যে সেটা হয়তো মীরা নিয়ে গেছে। ঋতু এখন রয়েসের উপরে সন্দেহ করছে। তারপর আমরা দেখতে পাই রয়েস তাকে চান করানোর জন্য নিয়ে যায়। আর যতক্ষণে ঋতু আবার বাইরে এসেছিল সে সবকিছু ভুলে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই ডেভিড এখানে চলে এসেছিল। ডেভিড তখন বলে যে এখানে সিসিটিভি আমরা চেক করব। ঋতুকে মীরার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কাল রাত থেকে মীরা মিসিং রয়েছে আর কেউ তার ঘরে এসেছিল হয়তো, কিন্তু এখানে ঋতুর কিচ্ছু মনে নেই। এরা রাত্রেবেলা বাইরে থেকে এসেছিল ঠিকই, কিন্তু বাইরে কি হয়েছিল সেই সব কিছু মনে নেই তার। সিসিটিভি থেকে এটা কনফার্ম হয়ে যায় যে মীরা কালকে এখানে এসেছিল। সে ঘর থেকে পেন্টিং নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো ঋতুর কিচ্ছু মনে নেই। রিমা এসে যাওয়ার পরে তাড়াতাড়ি করে রয়েস সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ তাকে ফার্ম হাউস যেতে হতো। আর আজকে আমরা দেখতে পাবো রয়েসের পেটগুলোকে। আসলে রয়েসের পেট ছিল জংলি কুকুর। যখন রয়েস ছোট ছিল তার দাদু তাকে আর তার বাবা মাকে মিলে ঘর থেকে বার করে দিয়েছিল। তার দাদু আসলে মেয়েদেরকে ধর্ষণ করত আর তাদের সাথে নোংরামি করে তাদেরকে মেরে দিত। আর এই সব কিছু সে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল। কিন্তু রয়েসের বাবা এরকম ধরনের মানুষ ছিল না। সে এই সব কিছু জানতে পারে। তারপরে ঝামেলা হওয়ার পরে তার দাদু তার বাবাকে নিজের ঘর থেকে বার করে দেয় আর রয়েসকে নিজের কাছে রেখে দেয় আর নিজের মতনই তাকে বানিয়ে দেয়। রয়েস আজ অব্দি অনেকগুলো মেয়েকে মেরে দিয়েছিল আর তার বডিগুলোকে এই কুকুরগুলোকে খাইয়ে দিত সে। আর এই মীরাকে এখানে ধরে রেখে দিয়েছে। খুব তাড়াতাড়ি সে মীরাকেও মেরে দিতে চলেছে। আর এদিকে ঋতু কাঁদে থাকে। তারপরে ঋতু সবকিছু মনে করার চেষ্টা করছিল, কিন্তু সে যতবারই মনে করার চেষ্টা করে সে সবকিছু যেন আরো ভুলে যাচ্ছিল। এই কথাটা সে রিমাকে বলে। রিমা তখন বলে আপনি সিসিটিভিটা একবার চেক করে নিন না। আর তারপরেই হঠাৎ করে যেন তার হাজবেন্ডের কথা তার মনে পড়ে যায়। ঋতু তখন তার বরের ব্যাপারে ওই কাজের লোকটিকে জিজ্ঞাসা করে। তখন তার কাজের লোক বলে যে সে তো এখন ফার্ম হাউসে গিয়েছে। আর ঋতু তখন বলে যে তাড়াতাড়ি তোমার বরকে ডাকো, গাড়ি নিয়ে আমরা ফার্ম হাউস যাবো। আর ফার্ম হাউস যেতে যেতে রাত হয়ে যায়। ওদিকে যখন রয়েল জানতে পারে যে কেউ একজন এসেছে, সে তাড়াতাড়ি করে বেসমেন্টের সব লাইট অফ করে সেখানে মীরাকে ফেলে রেখে চলে আসে ওপরে। আর ওপরে এসে যখন সে দরজা খোলে সে দেখতে পায় তার ওয়াইফ এখানে এসেছে। আর তার সাথে সাথে সে কুত্তাগুলোকেও বাইরে ছেড়ে দিয়েছিল। আর তারপরে আমরা দেখতে পাই সে নিজের ওয়াইফ আর কাজের লোকটাকে বলে তোমরা ভিতরে যাও, আমি বিরজুর সাথে কথা বলে আসছি। আর তারপরে সে বিরজুর সাথে কথা বলতে যায়, মানে সেই ড্রাইভারটার সাথে। আর তাকে গিয়ে এক প্রকার মেরেই ফেলে। আর এটা করার সময় ঋতু আর রিমা তাকে দেখে নেয়। তারপরে ঋতু দরজাটা ভেঙে দেয় আর রিমাকে বলে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাও। রিমা যখন পালাতে যায় রয়েস তখন রিমার গলাটা ধরে মাটির মধ্যে মুখ গুজে দেয়। আর এই কারণে রিমা অজ্ঞান হয়ে যায়। আর এগুলো দেখার পরে আমরা দেখতে পাই ঋতুর শরীর খারাপ হয়ে যায়, সে বমি করতে শুরু করে দেয়। আর বমি করার পরে ঋতু সবকিছু ভুলে যায়। আর তারপর আমরা দেখতে পাই রয়েলস তাকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঋতু ঘুমিয়ে পড়ার পরে রিমাকে সে বেসমেন্টে নিয়ে চলে যায় আর সে মদ খেতে খেতে সেই পেন্টিং গুলোকে জ্বালিয়ে দেয়। আর সেই সময় আমরা দেখতে পাই ঋতুর ঘুম ভেঙে যায় আর তার সবকিছু মনে পড়া শুরু হয়ে যায়। আস্তে আস্তে আমরা সব সিন দেখতে পাই। ঋতুর হাজবেন্ড তাকে কিভাবে এতদিন ইউজ করত। সে তাকে চান করানোর নামে নিয়ে গিয়ে তাকে খুব মারধর করত আর তাকে বাথটাবের মধ্যে চুবিয়ে রেখে দিত। এইভাবেই ঋতু
সবকিছু ভুলে যেত আর মেয়েদের কিডন্যাপ করার সময় ঋতুর সাহারা সে নিত। আর আমরা জানতে পারি ছায়াকে ঋতুই তার গাড়ি অবধি এনেছিল। তারপরে তার বর সে মেয়েগুলোকে কিডন্যাপ করে নিত আর এইভাবে সে অনেকগুলো মেয়েকে কিডন্যাপ করেছে। আর এই সব কিছুর পরে ঋতুকে কিছুক্ষণের জন্য টাবের মধ্যে ডুবিয়ে রাখতো আর ওই মেয়েগুলোকে মেরে তাদের পিস পিস করে কেটে তার জঙ্গলি জানোয়ার কুত্তাদেরকে খাইয়ে দিত। আর মীরাকেও সে এইভাবেই কিডন্যাপ করিয়েছিল। ঋতু মীরার ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। তারপরে মীরা তার সাথে দেখা করার জন্য বাইরে আসে আর তারপরেই ক্লোরোফর্ম শুকিয়ে তাকে অজ্ঞান করে সে সেখান থেকে নিয়ে চলে আসে। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তার বর আসে আর তাকে কোলে করে চাগিয়ে বাথটাবের কাছে নিয়ে যায় তার মেমোরিগুলোকে আবারও ভোলানোর জন্য। আর তার মুখটাকে নিয়ে টাবের মধ্যে ঢুকিয়ে দেয়। যখনই সে তাকে ডোবায় উল্টে সে পেছন দিকে এসে তার বরের মুখটাই সেখানে ডুবিয়ে দেয় আর দরজা লক করে সেখান থেকে পালাতে শুরু করে দেয় সে। তারপরে আমরা দেখতে পাই বাইরে সেই জঙ্গলি জানোয়ারগুলো ছিল যারা কিনা সেই লোকটার মাংস খাচ্ছিল। সেই কুকুরগুলো যখন তাকে দেখতে পায় তার পেছনেই পড়ে যায়। সে যা হোক করে সেখানে পালিয়ে পালিয়ে জঙ্গলে পৌঁছে যায়। তার পেছনে তার বর বন্দুক নিয়ে আসছিল। অন্ধকারের মধ্যে ঋতু দৌড়াতে দৌড়াতে একটা পুকুরের মধ্যে পড়ে যায়। সেখান থেকে তার হাজবেন্ড তাকে তুলে আবারও বেসমেন্টে নিয়ে আসে আর তারপরে তার হাজবেন্ড তাকে বলে একটা ইনজেকশন দেখিয়ে যে এটা তুমি নিজে নিজেই লাগিয়ে নাও, নাহলে আমি লাগালে অনেক কষ্ট হবে। তারপরে তার বর ইনজেকশনটা নিয়ে ঋতুর পায়ের মধ্যে ঢুকিয়ে দেয় আর এরকমটা করতেই মীরা উঠে যায়। মীরা উঠে নিজের হাতের দড়িটাকে নিয়ে তার বরের গলার মধ্যে চেপে দেয়। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাপাই হয়। ইতিমধ্যেই রয়্যালসের বন্দুকটা ঋতুর হাতের সামনে পড়ে যায় আর এদিকে রয়্যালস মীরাকে খুব বাজেভাবে মেরে তাকে আত্মরা করে দেয়। ঋতু এদিকে তার বরের উপর গান পয়েন্ট করে দেয় আর তার বর তাকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করে দেয়। কিন্তু মীরা তাকে পেছন থেকে বোঝাচ্ছিল যে এই লোকটাকে মেরে দাও, নাহলে এ আমাদের সবাইকে মেরে দেবে। আর তার বর তখন বলতে থাকে আমি তোমার বর, তুমি আমাকে কিভাবে মারতে পারো? তখন মীরা পেছন থেকে বলে যে এ তোমার কোনো বরফর নয়, তুমি তাড়াতাড়ি শুট করো, নাহলে এ আমাদেরকে মেরে দেবে। তারপরে আমরা দেখতে পাই ঋতু শুট করে দেয় আর তারপরে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। তারপরে মীরা সব সত্যি কথা বলে। সে বলে সেই এই কেসটাকে অনেক দিন ধরে স্টাডি করছিল। তার যখন সন্দেহ হয় সে ফার্ম হাউসেও গিয়েছিল। সে ভেবেছিল পুলিশকে এটা জানাবে যে ফার্ম হাউসে চেক করার জন্য, কিন্তু তার আগেই রয়্যালস তাকে ধরে নিয়েছিল। আর তারপরে অফিসারটা এটা জানায় যে ওই ফার্ম হাউস থেকে আমরা 13টা মেয়ের সেই জিনিসপত্র পেয়েছি, তার মধ্যে থেকে তুমি একজন যে বেঁচে গিয়েছো। তোমাকে সে বাঁচিয়ে রেখেছিল কারণ তুমি ভুলে যেতে সবকিছু। তোমার এই ডিজিজটার কারণেই আজকে তুমি বেঁচে রয়েছো। তোমাকে সে ইউজ করতো। তার সাথে সাথে ডেভিড তার আসল নাম তাকে বলে, মানে ঋতু তার আসল নাম ছিল না, তার আসল নাম হচ্ছে আস্তার। তারপরে ঋতু রয়্যালসের সাথে জেলে গিয়ে দেখা করে। রয়্যালস আসলে মরেনি, কারণ শোল্ডারে তার গুলি লেগেছিল। আর তারপরে ঋতু তাকে উল্টোপাল্টা বলে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা ঠিক কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। মুভিটা কিন্তু অনেক অন্যরকম। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটি লাইক করো। কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই মুভিটা ঠিক কেমন লেগেছে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আর বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।